আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাজীব আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ব্ল্যাকবোর্ড আপনাদের জন্য হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে এসেছে। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রথম পর্বটি আলোচনা করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এইচএসসি পরীক্ষাতে যে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, সেই প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টাকে প্রথম অধ্যায়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বটাতে হিসাব বিজ্ঞানের যে লেনদেন আছে, যে হিসাব রক্ষণ পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ধারাবাহিকতাকে আমরা ঠিকঠাক রাখার জন্য আমরা এই অধ্যায়টাকে দুইটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের যে লেনদেনটা আছে হিসাব রক্ষণ পদ্ধতির, সেই লেনদেন অনুযায়ী। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আজকে যে হিসাব বিজ্ঞানের ইতিহাস আছে, হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা যদি প্রথমেই দেখি একটু, দেখো হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব বিজ্ঞানের ইতিহাস জানার আগে আমরা একটা ছোট্ট একটা জিনিস জানি। দেখো, আমরা জানি হিসাব বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় আমাদেরকে অ্যাকাউন্টিং। আচ্ছা, বাংলায় আমরা বলতেছি কি হিসাব বিজ্ঞান। তাহলে বিজ্ঞান হচ্ছে কি সায়েন্স। তাহলে এখানে কি কোনো জায়গায় সায়েন্স আছে? কোনো জায়গায় কিন্তু সায়েন্স আছে। তাহলে অ্যাকাউন্টিং এর বাংলা কিভাবে হিসাব বিজ্ঞান হয়? আবার আমরা যদি এখানে দেখি, এখানে একটা আইএনজি ফর্ম আছে, তার মানে একটা চলমান প্রক্রিয়া বুঝাইতেছে কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। তাহলে অ্যাকাউন্টিং এর বাংলা কিভাবে হিসাব বিজ্ঞান হয়? বন্ধুরা, অ্যাকাউন্টিং এর বাংলা মূলত হিসাব বিজ্ঞান নয়। অ্যাকাউন্টিং এর ভাব অনুবাদ, ভাবের সাথে মিল রেখে অনুবাদকে বলা হয় ভাব অনুবাদ। সেই হিসাবে এই অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে হিসাব নিকাশ রাখা, হিসাব ব্যবস্থাপকের পর্যাপ্ত পরিমাণ চিন্তা চেতনা করা, সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং। সেই সাথে ধারাবাহিকতার সাথে মিল রেখে, ভাবের মিল রেখে বাংলাতে এটাকে করা হয়েছে কি হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞানের ইংরেজি কখনোই আমরা বলবো না অ্যাকাউন্টিং, আমরা বলবো কি ভাব অনুবাদ। অ্যাকাউন্টিং এর ভাব অনুবাদ হচ্ছে হিসাব বিজ্ঞান। আচ্ছা, হিসাব বিজ্ঞানের যে আমরা এখন হিসাব বিজ্ঞানের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব, যে হিসাব বিজ্ঞান ইতিহাসটা কি, হিসাব বিজ্ঞান কোথায় থেকে আসছে, কিভাবে এই পৃথিবীতে বর্তমানে হিসাব বিজ্ঞান বা আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম। দেখুন, হিসাব বিজ্ঞানের ধারণাটা মানব ইতিহাসের মতনই প্রাচীন। মানব ইতিহাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। তাহলে আগের কালের মানুষ যখন চাষাবাদ করত, গরু পশাদি পালন করত, শিকার করত, এগুলোরও কিন্তু হিসাব রাখা হইতো। মানুষ, প্রাচীন কালের মানুষ যে রশিতে গিট দিয়ে, লাঠিতে এঁকে, গুহাতে দাগ দিয়ে এরকম ভাবে হিসাব পদ্ধতি সংরক্ষণ করত। এই হিসাবের ধারাবাহিকতা আস্তে 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 আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা কখন শুরু হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু আমরা মনে রাখবো যে মানব সভ্যতা যেরকম অনেক প্রাচীন, অনেক পূর্ব থেকে, ঠিক সেম টু সেম ভাবে হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব বিজ্ঞানেরও কার্যকলাপ অনেক আগে থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বসবাস করা শুরু করে তখন থেকে মূলত হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। তাহলে হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আমরা জানবো। হিসাব বিজ্ঞান 1494 সালে, বন্ধুরা কত সনে? 1494 সালে পঞ্চদশ শতাব্দীতে ইতালির ভেনিস শহরে লুকা পেসিওলি কর্তৃক একজন গণিত শাস্ত্রবিদের মাধ্যমে এই হিসাব বিজ্ঞানের, আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। বাট হিসাব বিজ্ঞানের যাত্রা কখন থেকে শুরু? অনেক আগে থেকে। আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে কত সালে? 1494 সালে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব বিজ্ঞান যাত্রা শুরু করে কত সালে? 1494 সালে পঞ্চদশ শতাব্দীতে লুকা পেসিওলি নামক একজন গণিত শাস্ত্রবিদের হাত ধরে। এটাই মোটামুটি আমাদের হিসাব বিজ্ঞানের, আধুনিক হিসাব বিজ্ঞানের ইতিহাস। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে হিসাব বিজ্ঞানের জনক, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। উনি মূলত হচ্ছে আমাদের লুকা পেসিওলি, ওনার নামই হচ্ছে লুকা পেসিওলি। আমরা এই লুকা পেসিওলি সম্বন্ধে কিছু তথ্য জানার চেষ্টা করব। লুকা পেসিওলি কে ছিলেন, কি করেছিলেন, কোথায় থেকে উনি আসছেন। এই হিসাব বিজ্ঞানের জনক এই লুকা পেসিওলি, উনি 1494 সালে, 1494 সালে ইতালির ভেনিস শহরে বসে উনি একটা বই লিখেছিলেন গণিতের উপরে, গণিত শাস্ত্রের উপরে। বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনিয়েট প্রপরশনালিটা। এই বইটা মূলত উনি গণিত শাস্ত্রের উপর লিখছিলেন। এই গণিত শাস্ত্রের উপর লিখার কারণে তো উনি ওখানে গণিত নিয়ে অনেক আলোচনা করছেন, উনি পাটিগণিত নিয়ে, জ্যামিতি নিয়ে আলোচনা করছেন। এই বইটার মধ্যে উনি দি কম্পিউটার সুপ্রিম, দি
কম্পিউটার সুপ্রিমট নামক একটা অধ্যায় বা একটা খণ্ড লিখেন যেখানে 36টা অধ্যায় ছিল। কয়টা অধ্যায়? 36টা অধ্যায়। এই 36টা অধ্যায় উনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যেহেতু দুই তরফা দাখিলা পদ্ধতি, আর এই দুই তরফা দাখিলা পদ্ধতি সম্বন্ধে সর্বপ্রথম ধারণা প্রদান করেছিলেন লুকা পেসিওলি। এই কারণে লুকা পেসিওলিকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। এই লুকা পেসিওলি একাধারে একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন, উনি একজন ধর্মযাজক ছিলেন এবং উনি একজন দার্শনিক ছিলেন। বাট উনি কিন্তু হিসাব বিজ্ঞানী ছিলেন না, উনি গণিত শাস্ত্রবিদ ছিলেন, উনি দার্শনিক ছিলেন এবং উনি খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক ছিলেন। উনি ইতিপূর্বে গণিত নিয়ে আরো অনেক গবেষণাও করেছিলেন, বাট ওনার এই বইটা সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি, এই বইটা বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করে। এমনকি সেখানে উনি দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা বিদায় উনি হিসাব বিজ্ঞানের জনক হিসাবে আমাদের মাঝে প্রতিষ্ঠিতা লাভ করছেন। আমরা একটু জানার চেষ্টা করি জনক এবং আবিষ্কারক। এই জনক এবং আবিষ্কারের মধ্যে উনি কিন্তু হিসাব বিজ্ঞানের আবিষ্কারক না, উনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক। তাহলে জনক এবং আবিষ্কারের মধ্যে একটা পার্থক্য আছে। জনক হচ্ছে যিনি ধারণার জন্ম দেন, উনি হচ্ছেন জনক। তাহলে আমরা জনক কাকে বলবো? যিনি ধারণার জন্ম দিন। এই হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণার জন্ম দিয়েছেন লুকা পেসিওলি, এই কারণে উনি হিসাব বিজ্ঞানের জনক। আর আবিষ্কারক হচ্ছে যিনি সেটাকে তৈরি করছেন বা নিয়ে আসছেন জনসম্মুখে, তাকে বলা হয় আবিষ্কারক। তাহলে আমরা মনে রাখবো হিসাব বিজ্ঞানের জনককে লুকা পেসিওলি। উনি কোন শহরে বসবাস করতেন? উনি ইতালির ভেনিস শহরে বসবাস করতেন। ওনার রচিত বই কোনটা? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি এবং প্রপোর্শনালিটি। তাহলে আমরা প্রথম স্লাইডে এবং দ্বিতীয় স্লাইডের একটু মিল আছে, যে হিসাব বিজ্ঞানের ইতিহাস কোথায় থেকে আসছে, আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু কোথায়? আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু 1494 সালে। কোন শহর থেকে? ইতালিতে। কোন দেশ থেকে? ইতালি থেকে। ইতালি কোন শহর? ভেনিস শহরে। কত সালে? 1494 সালে যাত্রা শুরু করছে। কার হাত ধরে যাত্রাটা মূলত চলা শুরু হয়েছে? লুকা পেসিওলির মাধ্যমে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই যে লুকা পেসিওলির যে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, ওনার সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করলাম। তারপরের স্লাইডে আমরা যাই। তারপর আমরা এখানে আলোচনা করছি হিসাব তথ্যের ব্যবহার করি। আমরা জানি অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞানকে বলা হয় একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান একটা কি ব্যবস্থা? তথ্য ব্যবস্থা। আবার বলা হয় যে ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে। তাহলে ভাষা কি? মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে একটা ব্যবসায়ের কি অবস্থান, কি ধারণা বা কোন দিকে চলতেছে, তার গতি প্রকৃতি কি, সে কার মাধ্যমে প্রকাশ করে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে হিসাব বিজ্ঞান একই সাথে একটা ভাষাও, আবার একই সাথে একটা তথ্য ব্যবস্থাও। তাহলে হিসাব বিজ্ঞান যে তথ্য ব্যবস্থা বা তথ্যগুলা তৈরি করে বা তথ্যগুলা নিয়ে কাজ করে, সেগুলা কাদেরকে নিয়ে কাজ করে, এই তথ্যগুলা কারা ব্যবহার করে, কাদের জন্য এই তথ্যগুলো হিসাব বিজ্ঞান রেডি করে, সেগুলা সম্বন্ধে আমরা জানবো। তাহলে আমরা এখানে একটা লাইন মনে রাখবো, এটা আমাদের বেশিরভাগ সময় এমসিকিউতে আসে। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, একটি তথ্য ব্যবস্থা। আর সাথে সাথে মনে রাখবো হিসাব বিজ্ঞানকে বলা হয় কার ভাষা? ব্যবসায়ের ভাষা। কারণ ব্যবসায়িক অবস্থান, গতি প্রকৃতি কোন দিকে যাইতেছে সেটা কার মাধ্যমে প্রকাশ করতে পারে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রকাশ করতে পারে। তাহলে হিসাব বিজ্ঞান হিসাব প্রক্রিয়ার যে তথ্যগুলা রাখেন বা যে তথ্যগুলা নিয়ে আলাপ আলোচনা করেন, সেই তথ্যগুলা কারা ব্যবহার করে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা দুই ভাগে ভাগ করি। পরীক্ষাতে আসতে পারে যে হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার। আমরা কি বলবো? হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই যে একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ কারা? যারা প্রতিষ্ঠানের ভিতরের পক্ষের লোক, যারা প্রতিষ্ঠানের ভিতরের পক্ষের লোক, ভিতরের পক্ষ ওই তথ্যগুলা ব্যবহার করে, তাদেরকে আমরা বলবো অভ্যন্তরীণ। তাহলে অভ্যন্তরীণ কে আছে? মালিক। মালিক প্রতিষ্ঠানের নিজস্ব লোক, এই কারণে মালিক কোন পক্ষ? অভ্যন্তরীণ পক্ষ। তারপর হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক মানে ব্যবস্থাপক হতে পারে সিইও, হতে পারে এমডি, হতে পারে জিএম। এরা কি? ব্যবস্থাপক। তারা কোম্পানিটা কিভাবে চলবে, কোন দিকে যাবে, সেটা তথ্যগুলো কোথায় থেকে নেবে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। হিসাব বিজ্ঞান কিভাবে তথ্য নেয়? তারা কি বাইরের কোন পক্ষ? তারা ভিতরের পক্ষ। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারীর অভ্যন্তরীণ পক্ষ কে? মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ। নিরীক্ষক। নিরীক্ষক মানে হচ্ছে যিনি হিসাব নিকাশ গুলাকে পরীক্ষা নিরীক্ষা করে, অডিট করে, তাকে বলা হয় নিরীক্ষক। কোন নিরীক্ষক? অভ্যন্তরীণ নিরীক্ষক। বইলেই দিছে অভ্যন্তরীণ নিরীক্ষক। তাহলে এই তিনটা আমাদের জন্য কি? অভ্যন্তরীণ পক্ষ।
তাহলে আমরা মনে রাখবো পরীক্ষাতে আমাদেরকে কিভাবে কোশ্চেন গুলো আসবে সেটা আমি একবার বলতেছি। আমাদেরকে বলবে নিম্নের কোয়ে বা কোন পক্ষটি হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ পক্ষ বা হিসাব তথ্যের অভ্যন্তরীণকারী পক্ষ, তখন আমরা বলবো মালিক, ব্যবস্থাপক অথবা অভ্যন্তরীণ নিরীক্ষক, যেটা আমাদের অপশনে থাকে সেটা আমরা লিখবো। তারপরে দেখো আমরা এখানে যেহেতু তিনটা কম আছে, এই তিনটাকে মনে রাখবো, বাকি যা আছে সব হচ্ছে বহিস্থ পক্ষ হিসেবে আমরা দিয়ে দিব। এখানে আছে পাওনাদার, পাওনাদার প্রতিষ্ঠানের কাছে যে টাকা পায় সে হচ্ছে পাওনাদার। তারপর হচ্ছে বিনিয়োগকারী, যিনি ইনভেস্ট করবেন প্রতিষ্ঠানের মধ্যে তিনি। তারপর হচ্ছে সরকার, ভোক্তা, কর্মচারী, গবেষক, জনসাধারণ, বণিক সমিতি, শ্রমিক সংঘ। এরা প্রতিষ্ঠানের পক্ষের সাথে লোক, প্রতিষ্ঠানের তথ্যগুলা ব্যবহার করে। যেমন দেখেন, আমি যদি একজন বিনিয়োগকারীর কথা বলি, কারণ একজন বিনিয়োগকারী আমার প্রতিষ্ঠানে কখন বিনিয়োগ করবে? যখন আমার প্রতিষ্ঠান মুনাফা হবে, আমার প্রতিষ্ঠানে অ্যাসেট বেশি হবে, তখনই তো আমার প্রতিষ্ঠান। তাহলে এই যে বিনিয়োগকারী, তিনি কিভাবে জানবেন যে আমার প্রতিষ্ঠান লাভে আছে না লসে আছে, আমার প্রতিষ্ঠানে কতটুক সম্পদ আছে, কতটুক দায় দেনা আছে, কতটুক ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা এই যে বিনিয়োগকারী উনি জানবেন কিভাবে? তাহলে উনি জানতে হলে এটা হিসাব রাখতে হবে। তাহলে উনি যদি এই তথ্যগুলো ব্যবহার করেন, তাহলে উনি কোন পক্ষের লোক? বাইরের পক্ষের লোক। সকল বিনিয়োগকারী যে আপনার প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এমন না, ওনাদের যদি পলিসি অনুযায়ী ঠিকঠাক থাকে তখন ওনারা বিনিয়োগ করে থাকে। সরকার, সরকার কিভাবে তথ্য ব্যবহার করে? কারণ সরকারকে আমরা ভ্যাট ট্যাক্স পরিশোধ করি। এখন আমরা কতটুকু উৎপাদন করছি, কতটুকু জিনিস আমরা তৈরি করছি, সে অনুপাতে সরকারকে ভ্যাট ট্যাক্স দিব। তাহলে এই হিসাবগুলো যদি আমরা সরকারকে সঠিক রূপে না প্রদান করতে পারি, সঠিক রূপে যদি উপস্থাপন করতে না পারি, তাহলে আমরা সঠিকভাবে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারবো না। সরকারের যে ভ্যাট ট্যাক্স আছে বা অন্যান্য যে সুযোগ সুবিধার কারণে সরকারকে যে টাকাগুলো দিতে হয় সেগুলো আমরা দিতে পারবো না। তাহলে এই যে হিসাব তথ্যটাকে, যে অ্যাকাউন্টিং কে যে আমরা একটা তথ্য ব্যবস্থা বলি, ইনফরমেশন সিস্টেম বলি, সেই ইনফরমেশন গুলো যে আমরা যে তৈরি করি সেগুলা কারা ব্যবহার করে? এই যে এখানে যতগুলো পক্ষ আছে তারা ব্যবহার করে। আরো আছে, যেমন বহিস্থ ব্যবহারকারীতে আমরা বলতে পারি এনবিআর আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারাও কিন্তু হিসাব তথ্যের বহিস্থ ব্যবহার করে। তাহলে আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার বন্ধুরা? দুই প্রকার, অভ্যন্তরীণ এবং বহিস্থ। এবং অভ্যন্তরীণ তো বলতে পারবেন না যে অভ্যন্তরীণ ব্যবহারকারী তিন প্রকার, এটা বলা যাবে না। এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের পক্ষসমূহ। বুঝাইতে পারছি? পরীক্ষাতে কিভাবে কোশ্চেন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তাহলে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে আলোচনা করছি। তারপরে স্লাইডে আমরা যদি যাই দেখি, দেখো এখানে আলোচনা করেছে দুই তরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি, এটা আগে আমরা জানতে হবে। দেখো দুই তরফা, দুই তরফা, দুই মানে দুই পাশ, এ এক পাশ এ এক পাশ, দুই পাশ। তরফা মানে কি? সাইড বা পক্ষ। তার মানে দুই তরফা বলতে আমরা বুঝাইতে পারি দুইটি পক্ষ। তাহলে শেষ। তো দুই তরফা দাখিলা পদ্ধতি মানে কি? দুটি পক্ষে হিসাব সংরক্ষণ করা। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি 1494 সালে, কত সনে বলছি? 1494 সালে, এটা আমি একটু আগেও বলছি। 1494 সালে যে ধারণাটা দিছিলেন, যে পক্ষটা বা যে হিসাব নিয়ে উনি আলোচনা করেছিলেন, সেটাই হচ্ছে মূলত দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলা পদ্ধতি মানে কি? দুইটি পক্ষে হিসাব সংরক্ষণ করাটাই হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। তো দুটি পক্ষ কি কি? ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। দেখো আমরা যদি একটা হিসাবটাকে টান দিই, তাহলে হিসাবের যে এই যে আমাদের ডান পাশ, আমরা ডান পাশকে বলবো কোন পাশ? ক্রেডিট পাশ বা ক্রেডিট পক্ষ। আর ডান পাশকে বলবো কি পক্ষ? বাম পাশকে বলবো আমরা ডেবিট পক্ষ, আর ডান পাশকে বলবো আমরা ক্রেডিট পক্ষ। এটাই হচ্ছে মূলত দুই তরফা দাখিলা পদ্ধতি, যে প্রতিটি লেনদেনকে যে দুইটি পক্ষে বিশ্লেষণ করে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ অনুযায়ী লিপিবদ্ধ করাটাই হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। বন্ধুরা বুঝাইতে পারছি? তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি জিনিসটা আরেকটু বিস্তারিত আলোচনা করি। দেখো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, আমি আবার বলতেছি একটু খেয়াল করো, যে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এর মূল ভিত্তি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিকে একটু খেয়াল করে কি বলছে এখানে? হিসাব বিজ্ঞান এর মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। কিন্তু বন্ধুরা যদি আমাদেরকে বলে হিসাব রক্ষণ এর মূল ভিত্তি কি, তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি লেনদেন, আর হিসাব রক্ষণের মূল ভিত্তি মনে রাখবো লেনদেন। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি, কিন্তু হিসাব রক্ষণের মূল ভিত্তি আমাদের কি হবে? লেনদেন। তাহলে এই মূল ভিত্তি জিনিসটা কি? দেখো ভিত্তি মানে হচ্ছে বেস, যেটার উপর দাঁড়ায়া থাকে, যেটার উপর এই উপরের বিল্ডিং গুলো উঠবে। তাহলে দেখো আমরা যখন একটা 10 তলা 20 তলা বা 30 তলা বিল্ডিং করি, তাহলে বিল্ডিংটা যত উপরে উঠবে সেটা ডিপেন্ডস করবে যে মাটির নিচে আমরা কতটুকু পিলার গাড়াইছি তার উপর।
ধরো মাটির নিচে আমি 1 ফুট পিলার গাড়াইছি, তাহলে আমি কি বেশি তালা উঠাইতে পারবো? না। তাহলে দেখবো ফাইলিং করার সময় আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় কাজকর্ম চলে, তখন দেখি অনেক ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে এগুলাকে নিচে অনেক গভীর পর্যন্ত নিচে পিলার দেওয়া হয়। কারণ কেন? কারণ বিল্ডিংটা অনেক উঁচা হবে। তাহলে উপরে যতটুক উঁচা হইতে হবে, তাহলে নিচে ঠিক ততটুক সমপরিমাণ আপনার পিলার গাড়তে হবে। তাহলে তো আপনার নইলে তো ভূমিকম্প বা একটু হালকা বাতাস টাতাস আসলে কি হবে? বিল্ডিং নড়াচড়া করবে। তাহলে মূল ভিত্তি মানে হচ্ছে যেটার উপর বেসমেন্টের উপর দাঁড়ায়া থাকবে। তাহলে এই মূল ভিত্তি, তাহলে কার মূল ভিত্তি ভাই? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি। তাহলে এই পুরাটা হিসাব বিজ্ঞান তার উপর দাঁড়ায় আছে, সে হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। এই দুই তরফা দাখিলা পদ্ধতির নিয়মটা, পদ্ধতিটা কিভাবে হিসাব সংরক্ষণ করা হবে সেটা আমাদেরকে দিয়েছিলেন লুকা পেসিওলি। এই কারণে আমরা লুকা পেসিওলিকে আমাদের হিসাব বিজ্ঞানের জনক হিসেবে কল্পনা করি। তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি? যে লেনদেন গুলোকে দুইটি পক্ষে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করাটাই হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আরেকটু কথা বলি। দুই তরফা দাখিলা পদ্ধতি গ্যাপ কর্তৃক স্বীকৃত। আমরা এটা মনে রাখবো, গ্যাপ কর্তৃক। কি কর্তৃক? গ্যাপ। গ্যাপের ফুল মিনিং কি? জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আমি আবার বলতেছি, GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। এই গ্যাপ এই দুই তরফা দাখিলা পদ্ধতিকে স্বীকৃতি দিচ্ছে। দুই তরফা দাখিলা পদ্ধতি একটা বৈজ্ঞানিক পদ্ধতি। কি পদ্ধতি? এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। দুই তরফা দাখিলা পদ্ধতি একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা বৈজ্ঞানিক ভাবে একটা পূর্ণাঙ্গ পদ্ধতি। পূর্ণাঙ্গ কোন পদ্ধতি? পূর্ণাঙ্গ পদ্ধতি, মানে একদম পরিপূর্ণ, শুরু থেকে শেষ সম্পূর্ণ কিছু ওর মধ্যে আছে। কার মধ্যে আছে? দুই তরফা দাখিলা। তাহলে সে তার অপোজিটে কেউ থাকতে পারে, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি গ্যাপ কর্তৃক স্বীকৃত হবে না, এটা বৈজ্ঞানিকও না, এটা পূর্ণাঙ্গ না। তাহলে পূর্ণাঙ্গ, বৈজ্ঞানিক এবং গ্যাপ কর্তৃক স্বীকৃত শুধুমাত্র কে? দুই তরফা দাখিলা পদ্ধতি। এই কারণে এটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে জনপ্রিয় হিসাব পদ্ধতির নাম কি? দুই তরফা দাখিলা পদ্ধতি। এটা কত সনে আবিষ্কৃত হয় বন্ধুরা? 1494 সনে। কত শতাব্দীতে? কত শতাব্দীতে বন্ধুরা? যেহেতু 1494 সাল, শতাব্দী একটু আগায় হবে, 100 বছর আগায়, পঞ্চদশ শতাব্দীতে এই দুই তরফা দাখিলা পদ্ধতি লুকা পেসিওলি কর্তৃক ইতালির ভেনিস শহরে আবিষ্কৃত হয়। তারপরেরটাতে আমরা চলে যাই। তারপরে হচ্ছে ঘটনা। ঘটনা জিনিসটা কি ভাই? ঘটনা হচ্ছে কোনো কিছু ঘটাটাকে হচ্ছে ঘটনা। যা ঘটে তাই হচ্ছে ঘটনা। এই যে আমি আপনাকে পড়াইতেছি, এটা একটা ঘটছে না? যে আমি আপনাকে পড়াচ্ছি, এটা একটা ঘটনা। আপনি বাজারে গেছেন, এটা একটা ঘটনা। আপনি ভাত খাইছেন, সেটা একটা ঘটনা। আপনি টিভি দেখছেন, সেটা একটা ঘটনা। আপনি লেখাপড়া করছেন, সেটা একটা ঘটনা। তাহলে ঘটনা মানে কি? যা ঘটে তাই ঘটনা। তাহলে ঘটনাটা ঘটলো, সব ঘটনা আবার কিন্তু লেনদেন নয়। তাহলে ঘটনার মধ্যেও প্রকারভেদ আছে। আমরা বলবো ঘটনা কত প্রকার? ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। আর্থিক, এই আর্থিকটা যদি আমরা ভাগ করি অর্থ যোগ ইক আর্থিক, তাহলে এই অর্থ, অর্থ মানে কি ভাই? টাকা। বাংলাদেশে যেহেতু মুদ্রার নাম টাকা, তাহলে আমি অর্থ মানে টাকা ধরে নিলাম, ডলারও হইতে পারে, রিয়েল হইতে যাক। তাহলে আর্থিক ঘটনা কোনটা বলবো? যে ঘটনার মধ্যে কে থাকবে? টাকা থাকবে। এখন দেখেন, আপনার মা আপনার জন্য খাবার রান্না করছে, এখানে কি টাকা আছে? আপনার মা তো আপনাকে মুনাফা হিসাব করে খাওয়াই নাই, যে হ্যাঁ 2 পিস মাংস খাইলে আপনাকে 10 টাকা দেওয়া লাগবে, 20 টাকা দেওয়া লাগবে। কিন্তু কিন্তু আপনি যদি হোটেলে গিয়ে এই মাংসটা দিয়ে ভাত খাইতেন, তাহলে কিন্তু আপনাকে টাকা হিসাব করে দেওয়া লাগতো। তাহলে মা যখন তার সন্তানের জন্য কোনো কিছু তৈরি করে, সেখানে কোনো টাকার লেনদেন চলে না, বা এক পক্ষ দেয় এক পক্ষ আনে, এরকম কোনো লেনদেন চলে না। তাহলে এগুলা কি আর্থিক ঘটনা? না। এগুলো কোন ঘটনা বন্ধুরা? এগুলো হচ্ছে অনার্থিক ঘটনা। আর আর্থিক ঘটনা হলে কি হবে? অর্থের লেনদেন হইতে হবে। যেমন ধরেন, আপনি হোটেলে গিয়ে ভাত খাইলেন, তাহলে হোটেলে গিয়ে ভাত খেলে সেখানে কি আপনি এক প্লেট ভাত 10 টাকা দিয়ে কিনবেন। আপনি যদি একটা সবজি নেন বা গরুর মাংস নেন, সেখানে টাকা থাকবে, টাকার পরিমাণ উল্লেখ থাকবে। ধরেন আপনি সেখানে খাবার বাবদ 100 টাকা বিল পরিশোধ করলেন, তাহলে দেখেন আপনার কাছ থেকে কিন্তু 100 টাকা চলে গেছে আপনি খাবারের সুবিধা ভোগ করার কারণে। কিন্তু আপনার মা যখন আপনার জন্য বাসায় খাবার প্রস্তুত করবে, তখন কিন্তু এখানে টাকার কোনো হিসাব নিকাশ হয় না। তাহলে কোন ঘটনাকে আর্থিক ঘটনা বলবো? ওই যে হোটেলে গিয়ে যে খাবারটা খাইছি, সেই ঘটনা হচ্ছে আমাদের আর্থিক ঘটনা।
আর আমার মা বা আপনার মা আপনার জন্য যে খাবারটা রান্না করছে সেখানে বাজার করতে টাকা লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আপনার মা আপনার জন্য যে খাবার রান্না করছে সেখানে কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয় নাই। এই কারণে আমরা এটাকে বলতে পারি কি অনার্থিক ঘটনা। তাহলে ঘটনা কাকে বলবো? কোনো কিছু ঘটাটাই হচ্ছে ঘটনা। ঘটনা কত প্রকার বন্ধুরা? ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা কাকে বলবো? যে ঘটনার মধ্যে অর্থ থাকবে। অনার্থিক ঘটনা হচ্ছে যেখানে ঘটনা ঘটবে বাট কোনো আর্থিক লেনদেন হবে না বা মুনাফা নিয়ে আলোচনা করব না। হিসাব বিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক ঘটনা। আমাদের পরবর্তী যত আলোচনা হবে সব আর্থিক ঘটনা, অনার্থিক কোনো ঘটনা নিয়ে আমরা কি করব না, কোনো আলোচনা আমরা করব না। তাহলে আমাদের যে হিসাব বিজ্ঞান পরিচিতির প্রথম পত্র বা প্রথম পর্ব, সেখানে আমাদের কি ছিল? হিসাব বিজ্ঞানের ইতিহাস ছিল, হিসাব বিজ্ঞানের পরিচয় ছিল, যে হিসাব বিজ্ঞান কিভাবে আসছে আমরা পরিচয় নিয়ে আলোচনা করছি। তারপরে হিসাব বিজ্ঞান ইতিহাস নিয়ে আলোচনা করছি, হিসাব বিজ্ঞানের জনক নিয়ে সংক্ষেপে আমরা সবগুলো আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করছি। আমাদের অফলাইন বাসগুলোতে আমরা ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। আমরা ঘটনা নিয়ে আলোচনা করছি, আমরা হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে আলোচনা করছি। আমরা এইভাবে প্রতিটা টপিকসকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা পরবর্তীতে যে আলোচনা করব সেই আলোচনাগুলো সম্পূর্ণরূপে কি রকম? আর্থিক ঘটনা নিয়ে, বা আর্থিক ঘটনা থেকে উৎপত্তি হবে লেনদেন। এই কারণে একটা কোড করা হয় যে সকল লেনদেন এক একটি ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এটা হচ্ছে এই কারণে, কারণ অনার্থিক ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না, আমাদেরকে আর্থিক ঘটনাগুলোকে কি বলতে হবে? লেনদেন বলতে হবে। তাহলে আমাদের পরবর্তী যত আলোচনা হবে সব আলোচনা কাকে নিয়ে বন্ধুরা? আর্থিক ঘটনা সমূহ নিয়ে। তাহলে আমাদের আজকের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম পর্বটা ছিল, যে প্রথম অধ্যায়ের প্রথম পর্ব, এটা আমরা এই ঘটনার মধ্যে দিয়েই শেষ করে দিব। এই ঘটনার পরে আমরা লেনদেন নিয়ে আলোচনা করব। তাহলে এই ঘটনা পর্যন্ত আজকে আমরা পড়লাম। আমরা পরবর্তী পর্বে আমরা লেনদেন নিয়ে, এই যে দ্বিতীয় পর্বটা আছে, আমরা লেনদেন দিয়ে সাজাবো। সবাই সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।